আজ 10ই মহররম পবিত্র আশুরা। হোসেনি দালানের ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল শুরু, হাজারো মুসল্লির অংশগ্রহণ। পুলিশি তৎপরতায় যশোরে একে একে তালিকাভুক্ত জঙ্গিদের আত্মসমর্পণ। মেধাবী শিক্ষার্থীদের টার্গেট করে গোপনে চলত কার্যক্রম। গাজীপুরের টাম্পাকো কারখানায় উদ্ধার অভিযান সমাপ্ত হলেও এখনো নিখোঁজ নয়। চরম অনিশ্চয়তায় প্রিয়জন হারানো পরিবারগুলো। ঢাকা ও আশেপাশের শিল্পাঞ্চলে গ্যাস সংকট চরমে, ব্যাহত হচ্ছে উৎপাদন, রপ্তানি আদেশ বাতিল সহ নানামুখী সংকটের আশঙ্কা ব্যবসায়ীদের। এবং দেশের মাটিতে টানা সপ্তম সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ, সেরাটা উজাড় করে দেয়ার প্রত্যয়। টাইগারদের শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছে ইংল্যান্ড। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। আজ 10ই মহররম, পবিত্র আশুরা। এদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের সদস্যরা কারবালা প্রাঙ্গণে শহীদ হন। তাই মুসলিম দুনিয়ায় এই দিনটি বিশেষ মোনাজাত, আবার কেউ কেউ মাতমের মাধ্যমে পালন করে থাকেন। এই উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেছেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ওমর ফারুক, মাহমুদ রাকিব এবং জুনায়েদ আল হাবিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি ওমরের কাছে। ওমর, আশুরা এবং মহররমকে সামনে রেখে রাজধানীতে সবচাইতে বড় যেই তাজিয়া মিছিলটি বের হয়, সেটি বের হয় হোসনি দালানের ইমামবাড়া থেকে এবং সেটি এই 10ই মহররমেই বের হয়ে থাকে। গত 3 দিন ধরেই মূলত এই মিছিল বের হচ্ছে এবং আজকে সব শেষ মিছিল, এবং সেই সবশেষ মিছিল শুরুর কথা সকাল 10টায় এবং সে অনুযায়ী এই হোসনি দালান ইমামবাড়ায় সকাল থেকেই এখানে যারা ভক্ত রয়েছেন তারা এখানে সমবেত হয়েছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে মিছিলটি শুরু হওয়ার জন্য এখন সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। হোসনি দালান ইমামবাড়া যে সোসাইটি রয়েছে তাদের সিদ্ধান্ত আসার সাথে সাথেই মিছিলটি শুরু হয়ে যাবে এবং এবারের এই মিছিলের দিকে পুরো জাতিরই নজর, এবং সেটি অবশ্যই নিরাপত্তার ইস্যুতে। গত বছর আপনি জানেন যে এই হোসনি দালানে আশুরার আগের দিন হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলার ঘটনায় পুলিশ এরই মধ্যে মামলা দায়ের করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে এবার যেন কোনো ধরনের অঘটন না ঘটে সেটিকে সামনে রেখে বিপুল সংখ্যক পুলিশ এবং নজরে পড়ার মতো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে। সেই সদস্যদের মধ্যে যেমনিভাবে রয়েছে পুলিশের সদস্য, তেমনিভাবে পুলিশ র্যাবের এবং সাদা পোশাকের সদস্যরাও এখানে দায়িত্ব পালন করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোসনি দালান ইমামবাড়ার একজন যুগ্ম আহ্বায়ক মির্জা মোহাম্মদ নাকিব আসলামকে আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা লাইভে আছি, যে এবারের আয়োজন সবকিছু মিলিয়ে আপনাদের বক্তব্য জানতে চাই। আয়োজন মানে কিভাবে নিরাপত্তা, এগুলো খুব ভালো, খুবই ভালো। আমরা এত ভালো সহযোগিতা পেয়েছি প্রশাসন থেকে, যা বলা যায় না, খুব ভালো। ডিএমপি কমিশনার সাহেব যেভাবে বলছেন ওইভাবে হচ্ছে। সকল আইন সংস্থার যত আছে, আইন শৃঙ্খলার সংস্থা যত, তারা খুব ভালো কাজ করতেছে এবং ভালো সহযোগিতা, এবং আমরাও যারা স্বেচ্ছাসেবক তাদের সাথে মিল রেখে, বুঝছেন, উভয়কে কপারেশন করছি। কাজটা খুব ভালো হচ্ছে। পুলিশ র্যাব যারা আছে, সিভিলে আছে, ডিবি আছে, যত সংস্থা 100% দায়িত্ব পালন করছে যেন কিছু না হয়, আমরা আরামে যেতে পারি, কোনো অঘটন না হয়, হয়ও নাই, ইনশাল্লাহ হবেও না। তারা যেভাবে আছে পজিশন নিয়ে কাজ করছে, প্রশাসন, পুলিশ, র্যাব, যারা খুবই ভালো। আপনি আমাদের একদম সাধারণ দর্শকদের জন্য একটু বলবেন যে এই তাজিয়া মিছিলটা কেন প্রতি বছর হয় এবং এটা মজলুম হোসেন উনি আসবেন। এখন আমি দেখা দিব না তার জায়গা প্রেক্ষাপট, মজলুম হোসেন স্পোক্সম্যান এই ব্যাপারে উনি আসবেন, দেখা দিব না, অসুবিধা নেই। শফিক, আপনি শুনলেন যে এখানে যারা ইমামবাড়ার যারা আছেন তারা এখানে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে এখানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং
সেই সন্তোষ প্রকাশ করেছেন, আমাদেরকে জানালেন। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব আছেন মিছিলের অন্য প্রান্তে, আমরা এখন তার কাছে চলে যাচ্ছি। ছিলেন যে ইতিমধ্যে হোসেনি দালান থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে, তাজিয়া মিছিল। শিয়া সম্প্রদায়ের যে 10ই মুহররম যে মিছিলটি প্রতি বছর অনুষ্ঠিত হয়, এবারও কিন্তু তা হচ্ছে। আপনি জানেন যে 61 থেকে 62 মাঝামাঝি সেই যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের বংশধররা হত্যা করেছিল, সেই কিন্তু হত্যার যে থেকেই কিন্তু এরপর থেকে প্রতি বছর এই মিছিলটি করে আসেন শিয়া সম্প্রদায়ের মানুষগণ। এবং তারা কিন্তু আজ আমরা দেখেছি ঠিক 10টা নাগাদ রাজধানীর ঢাকার যে হোসেনি দালান রয়েছে সেখান থেকে মূলত এই মিছিলটি শুরু করেছেন। এবং আমরা দেখছি এখন কিন্তু মিছিলটি একটু আগে যেহেতু শুরু হয়েছে, এখন আমরা বলবো যে ঠিক সেভাবে সামনে এগুচ্ছে না, গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এবার আমরা যে বিষয় সবচেয়ে আমরা দেখেছি লক্ষণীয় বিষয়, যে প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা রয়েছে মিছিলটির চারপাশ ঘিরে। এবং এখানে আমরা দেখছি কয়েক হাজার শিয়া সম্প্রদায়ের সাধারণ মানুষ যারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে। এবং এখানে কিন্তু বেশ কিছু দৃষ্টিনন্দন বিভিন্ন সামগ্রী আমরা দেখছি তারা মিছিলে বহন করছে। আপনি দেখতে পাচ্ছেন লাল নীল রঙের বিভিন্ন ধরনের পতাকা, যেখানে কালেমা লেখা সম্বলিত পতাকাগুলো রয়েছে। এছাড়াও কিন্তু এখানে রয়েছে একটি ঘোড়ার গাড়ি, যেটিকে তারা বলছেন দুলদুল ঘোড়া। আর এই দুলদুল ঘোড়াকে শিয়া সম্প্রদায়ের লোকজন বলছেন জুল জিনা নামে, তারা কিন্তু এটিকে সম্বোধন করছেন। এছাড়াও আমরা মিছিলে দেখেছি একটি জারি মোবারক নামে একটি এখানে মাজার রয়েছে, এবং তারা কিন্তু এই মাজারটিকে মূলত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি প্রতীকী মাজার হিসেবে মিছিল উপস্থাপন করছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ঢোল, তবলা, ঝুনঝুনি দিয়ে তারা কিন্তু মিছিলকে একটি বেশ ভালো একটি ইয়াতে তৈরি করেছেন। এবং সব মিলে বুঝতে পারছেন যে মিছিল এখন কিন্তু আবার সামনের দিকে আস্তে আস্তে এগুচ্ছে। এবং এবার যে বিষয়টি আমি আপনাকে বলবো, যে প্রতি বছর আমরা যে বিষয়টি বেশি করে লক্ষ্য করি, যে এখানে শিয়া সম্প্রদায়ের মানুষজন ব্লেড দিয়ে এবং বিভিন্ন ছুরি জাতীয় দ্রব্য দিয়ে তারা কিন্তু নিজেদের শরীর নিজেরা আমরা দেখি কেটে থাকে। এবং তারা কিন্তু মাতমের মাধ্যমে মূলত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে। তো এবার কিন্তু সরকারের নিষেধাজ্ঞার কারণে এবং নিরাপত্তার স্বার্থে সেসব জিনিস আমরা এখনো পর্যন্ত দেখিনি। আমরা জানি না মিছিল সামনে আস্তে আস্তে এগোনোর পরে সেসব আমরা দেখতে পাবো কিনা। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন যে শান্তিপূর্ণভাবে এই মুহূর্তে হোসেনি দালান থেকে মিছিল আস্তে আস্তে জিগাতলার দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমি যদি আপনাকে জানিয়ে দেই, এই মিছিলটি মূলত হোসেনি দালান হয়ে লালবাগ কেল্লার মোড় হয়ে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট এবং সিটি কলেজের পাশ দিয়ে সবশেষ জিগাতলা মোড়ে গিয়ে মূলত শেষ করতে হবে। তো বুঝতেই পারছেন যে শফিক, বেশ শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত মিছিলটি চলছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় বিভিন্ন বাড়ির ছাদ থেকে কিন্তু মিছিলটি এখানে বিভিন্ন বয়সের মানুষজন দেখছেন এবং তারা কিন্তু এই মিছিলটিকে পর্যবেক্ষণ করছেন। এবং এখানে কি আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মূলত আজ এই মিছিলটিকে নিরাপত্তার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি জানেন যে গত বছর কিন্তু তাজিয়া মিছিলকে কেন্দ্র করে হোসেনি দালান এলাকায় একটি হামলা হয়েছিল এবং সে হামলায় দুজন সাধারণ মানুষ মারা গিয়েছিলেন এবং বেশ কিছু মানুষ আহত হয়েছিলেন। তারপর থেকেই মূলত এবারের মিছিলটি, এই তাজিয়া মিছিলটিকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আপনি বুঝতেই পারছেন যে এখানে দেখছেন যে আমার সামনে বেশ ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছেন। তারাও কিন্তু সর্বোচ্চ গাম্ভীর্যের সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিছিলের মাধ্যমে স্মরণ করছেন। এবং আমরা দেখেছি এবছর ততটা কিন্তু আসলে আমরা মাতম দেখছি না, মূলত শান্তিপূর্ণভাবে মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং শিয়া সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই মিছিলটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা আপনাকে পরে আবারও জানাবো। শফিক, আমাদের রাজশাহীতে সহকর্মী রাকিবুল হাসান আছেন। রাজশাহীর তাজিয়া মিছিল সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা রাজশাহীতে যাবো। রাজশাহীতে আছেন সহকর্মী রাকিবুল হাসান। ধন্যবাদ রাকিব। এই যে 10 মহরম ইমাম হুসাইন আলাইহিস সালাম যে ইজিদ বাহিনীর কাছে সপরিবারে যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, সেই নির্মম হত্যাকাণ্ডের কে লক্ষ্য করে কিন্তু সেই দিনটি উপলক্ষেই কিন্তু মুসল্লিরা আজকে এই যে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজশাহী মহানগরীতে। এবং আমরা দেখেছি সকাল 8টা থেকেই কিন্তু
কিন্তু নগরীর শিরোইল কলোনি এলাকা থেকে, এছাড়া রাজশাহী রেলগেট এলাকা থেকে কিন্তু এই ধরনের মিছিলগুলো নগরীতে বের হয়েছে এবং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং এই যে হত্যাকাণ্ড হয়েছিল 10 মহরম সেইটির প্রতিবাদ জানিয়ে এবং সেই শহীদের আত্মার শান্তি কামনা করে কিন্তু আল্লাহর কালাম পড়তে পড়তে কিন্তু আসলে বিভিন্ন নগরীর বিভিন্ন সড়কে কিন্তু তারা এই ধরনের শোক মিছিল করেছে এবং তারা বলতে চান যে আসলে এই যে মোহাম্মদের যে আসলে এই যে অমর বাণী এবং হচ্ছে এই যে শান্তির ইসলাম, সেই শান্তির ইসলামকে আসলে শান্তির ভাবেই দেখতে চান এবং হুসাইন আলাইহিস সালাম যেভাবে আসলে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তারা আসলে সেই রকম ধরনের ইসলাম প্রতিষ্ঠায় চায় এবং এই ইসলামের নামে সেই সময়ে যেমন হত্যাযজ্ঞ হয়েছিল, এখনো যারা এই ধরনের ইসলামের নাম ভাঙিয়ে আসলে বিভিন্ন হত্যাযজ্ঞ করছে এবং ইসলাম যে শান্তির ধর্ম, সেই শান্তির ধর্মের যে ভাবমূর্তি সেটি যে নষ্ট করার চেষ্টা করছে তার দৃঢ় প্রতিবাদ কিন্তু তারা এখানে জানাচ্ছে এবং তারা এই মিছিল থেকে কিন্তু বারবার আসলে বলতে চাচ্ছে যে নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বোঝো না, এরকম আল কোরআনের বিভিন্ন বাণী তারা এখানে দিচ্ছেন। তবে তারা কিন্তু বলছেন যে আসলে ইসলামের সঠিক পথে কিন্তু থাকতে হবে, কিন্তু এমনি ইসলামের শুধুমাত্র নাম ভাঙিয়ে বা ইসলামকে ব্যবহার করে যে ধরনের কথা, যে ধরনের কাজগুলো হচ্ছে ইদানিং, সেটিকে তারা নৃশংসতা হিসেবে এবং ঘৃণ্য হিসেবে তারা মনে করেছেন। তো আমরা একটু আমাদের সঙ্গে একজন আছেন যার কাছ থেকে আসলে শুনতে চাইবো যে এই যে 10 মহরম এই যে শহীদ হয়েছিলেন হুসাইন আলাইহিস সালাম, তো আপনারা এই দিনটিকে কিভাবে উদযাপন করছেন এবং এই দিনে আপনারা আসলে মুসলিম বাকি দেশবাসীর কাছে কোন তথ্যটি দিতে চান? জি, আমরা এই দিনটাকে বিশ্ব শহীদ দিবস উপলক্ষে, বিশ্ব শহীদ দিবস উদযাপন উপলক্ষে আমরা সারা বাংলাদেশ তথা সারা বিশ্ববাসীকে জানাই দিতে চাই, দ্বীনে ইসলামের, মোহাম্মদী ইসলামের, হুসেইনি ইসলামের সেদিন কারবালার মরুপ্রান্তরে দুটো ভাগ হয়ে গেছে, একটা এজিদি মুসলমান আর একটা হুসেইনি মুসলমান। যারা এই আহলে বায়াতের ধারক বাহক তারাই মূলত এই হুসেইনি মুসলমান। আর এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওফাত যাওয়ার আগেই বলে গেছিলেন যে তোমাদের জন্য দুটো জিনিস আমি থুয়ে গেলাম, দুটো জিনিস তোমরা আঁকিরে ধরে থাকবা, কখনো পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিস একটা হলো আল কোরআন আর একটা হলো আহলে বায়াত, তার বংশধর। তে আহলে বায়াতকে যারা অনুসরণ করবে তারাই দ্বীনে ইসলামের ভিতরে, হুসেইনি মুসলমানের ভিতরে দাখিল হবে। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটা শুনছিলেন আসলে যে এই যে 10 মহরম, এই যে হযরত হুসাইন আলাইহিস সালামের এই মৃত্যুর ঘটনাটিকে এবং তিনি যে সপরিবারে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং এই সঠিক ইসলাম ধর্মকে আসলে ব্যবহার করে ধর্মের আসলে ভিন্ন ব্যাখ্যা দিয়ে যে এই যে হত্যাকাণ্ড শিকার হয়েছিল এবং সেই সঠিক ইসলাম প্রচারের জন্য যেই ধরনের লড়াই করেছিলেন ইমাম হোসেন, সেই রকম কিন্তু আসলে সেটির আন্দোলনের সাথে সাথে আজকে এই দিবসটিকে কিন্তু তারা বিশ্ব শহীদ দিবস হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য একটি আহ্বান জানাচ্ছেন সকলের কাছে। তো এইরকম ধরনের তারা এখানে রাজশাহী নগরীর 0 পয়েন্টে কিন্তু তারা একত্রিত হয়েছে নগরীর বিভিন্ন প্রান্ত ঘুরে এবং এখানে কিন্তু একটি দোয়া আয়োজন করা হয়েছে এই 10 মহরম যারা শহীদ হচ্ছিলেন তাদের জন্য। তো আমার কাছে রাজশাহীতে এই ছিল সর্বশেষ, চলে যাচ্ছি তরিকুলের কাছে। ধন্যবাদ রাকিব। আজ 10ই মহরম, পবিত্র আশুরা। এই দিবসটি মুসলমান সম্প্রদায়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আপনারা আমার পিছনে যদি দেখছেন যে এখানে ইমামবাড়া থেকে এই কিছুক্ষণ আগে এখান থেকে কিন্তু একটি তাজিয়া মিছিল বের হয়েছে এবং মিছিলটি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখানকার যারা সম্প্রদায় যারা আছেন তারা যারা ইমাম হোসেনের শাহাদাত বার্ষিকী হিসেবে যারা পালন করে থাকেন, সেই পালনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা আপনারা দেখতে পাচ্ছেন যে শুরু হয়ে গেছে। তো খুলনাতে কিন্তু পৃথক পৃথক ভাবে কয়েকটি স্থানে এটি পালিত হয়ে থাকে এবং যে কারণে এখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশি
যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু এখানকার প্রশাসন নিয়েছে, যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অর্থাৎ এখানে শিয়া সম্প্রদায় এবং সুন্নি সম্প্রদায় পৃথকভাবে তাজিয়া মিছিল বের করে। এই মুহূর্তে খুলনার নগরীর যে শেখপাড়া এলাকা, শেখপাড়া এবং ফেরিঘাট এলাকা, এই দুটো এলাকা থেকে পৃথকভাবে তাজিয়া মিছিল বের হয়েছে এবং এছাড়া নগরীর আলতাপল্লেন এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের একটি তাজিয়া মিছিল তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন। এবং বিকালে খালিশপুর এলাকায় সেখানে শিয়া সম্প্রদায়ের একটি বড় তাজিয়া মিছিল তারা বের করবে। তো আমরা যেটি কথা বলে যেটি জানতে পেরেছি যে এখানকার এই দিবসটি উপলক্ষে, অর্থাৎ পবিত্র আশুরা উপলক্ষে, এখানের যারা শিয়া এবং সুন্নি সম্প্রদায় উভয়ই কিন্তু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এটিকে পালন করে থাকে। এটি যেমন ত্যাগ এবং ত্যাগের পাশাপাশি তারা এটাকে সংযম হিসেবেও তারা এই দিবসটিকে তার গুরুত্ব সহকারে তারা পালন করে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে একটি তাজিয়া মিছিল, যেটি নগরীর ডাকবাংলা মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখান থেকে ডাকবাংলা মোড়ে আরো একটি তাজিয়া মিছিল অপেক্ষা করছে, যারা একসঙ্গে তারা মিলিত হয়ে নগরীর বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করবেন। তো আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এখানে এই দিবসের যে তাৎপর্য এবং গুরুত্ব, এটিকে তুলে ধরতে এখানে তারা মাতম করছেন এবং ইয়া হোসেন বলে তারা এই মাতম করছেন। তো এই ছিল আমার কাছে শফিক, খুলনার শেখপাড়া এলাকা এবং ফেরিঘাট এলাকা থেকে তাজিয়া মিছিলের সর্বশেষ। শফিক। হ্যাঁ শফিক, রাজধানীর এই মুহূর্তে মিছিলটি রয়েছে। আমরা দেখছি যে হোসেনি দালান পার হয়ে বক্সিবাজার লেন অতিক্রম করছে এই শিয়া সম্প্রদায়ের আজকের তাজিয়া মিছিলটি। এবং এখানে কিন্তু শুধু শিয়া সম্প্রদায় না, আমরা দেখছি অনেক সাধারণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করছেন এবং সবাই বললে ভুল হবে, মূলত বেশিরভাগ মানুষই কালো কাপড় পরে, কালো পাঞ্জাবি, কালো বোরখা, কালো শাড়ি পরে তারা মিছিলে অংশগ্রহণ করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে মিছিলটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে জানিয়ে দেই, এখন চলছে 1438 খ্রিস্টাব্দে, অর্থাৎ অনেক বছর আগে, সেই 62 খ্রিস্টাব্দে, 62 হিজরিতে, তখন কিন্তু মূলত আপনি জানেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের বংশধররা হত্যা করেছিল এবং
সেই হত্যার পরেই কিন্তু মূলত প্রতি বছরই আমরা দেখছি শিয়া সম্প্রদায় সহ সাধারণ মানুষ এই তাজিয়া মিছিলের আয়োজন করে আসছে এবং এই মিছিলে তারা অংশগ্রহণ করছে। আমি যদি আপনাকে আরো জানিয়ে রাখি, মূলত কিন্তু আমরা যদি বলি ইসলামের যে বিষয়টি বারবার করে বলা হয়েছে, প্রতি বছর আমরা যে মাতম দেখি, এখানে যারা অংশগ্রহণ করে যেসব মানুষ তারা নিজেদের যে ছুরি থেকে যে শরীর কাটে তা কিন্তু আসলে ইসলাম সমর্থন করে না বলে বিভিন্ন ইসলামের চিন্তাবিদরা বলেছেন। এবং এই কারণে কিন্তু মূলত এবার আমরা সেই ধরনের মাতম কম দেখছি। আমরা দেখছি যে সাধারণ মানুষ শুধুমাত্র মিছিলে অংশগ্রহণ করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে কিন্তু শত শত মানুষ দাঁড়িয়ে এই মিছিলটি দেখছেন এবং সেখান থেকে কিন্তু অনেক মানুষ নেমে এসে মিছিলে অংশগ্রহণ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানুষ মিছিলটি দেখছেন এবং এখানেও কিন্তু আমরা বেশিরভাগ কি দেখছি কালো কাপড় পরে আছেন। আপনি যদি দেখতে আমার পিছনে দেখেন, আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু আমরা যে বিষয়টি বলে থাকি গালিচা মতো বেশ কিছু কাপড় রয়েছে, যে কাপড়ে আরবি লেখা রয়েছে এবং সেই আরবি লেখার মাধ্যমেই তারা কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে কিন্তু ফুল দিয়ে, গোলাপ ফুল দিয়ে, রজনীগন্ধা দিয়ে তারা কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করছেন। এবং আমরা কিন্তু এখনো পর্যন্ত আসলে দেখিনি যে পুরো মিছিলে আজ মাতম মূলত কিছুটা কম হচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতভাগ নিরাপত্তায় আছে আমরা দেখেছি পুরো মিছিলটি। এবং তারা কিন্তু যে বিষয়টি বারবার বলছেন যে এবছর কোনোভাবেই কোনো ছুরি জাতীয় সামগ্রী মিছিলে বহন করা যাবে না এবং সে বিষয়ে তারা কিন্তু একদমই কোনো ছাড় দিচ্ছেন না। এবং আমরা দেখেছি প্রতিটি গেটেই কিন্তু পুলিশ প্রহরায় আজকের যারা এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করছেন তাদের কিন্তু চেক করে করে প্রবেশ করানো হয়েছে। এবং আমরা দেখেছি কারো কাছে যদি কোনো ওই ধরনের ধাতব দ্রব্যাদি থাকে, সামগ্রী থেকে থাকে, তাদেরকে কিন্তু মিছিলে প্রবেশ করতে দেওয়া হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে মিছিলটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ঢোল, তবলা, ঝুনঝুনি সহ নানান বাদ্য যন্ত্র নিয়ে মিছিলটিকে কিন্তু বেশ আমরা যদি বলি আলোড়িত করে রাখা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সবার হাতেই কিন্তু কম বেশি পতাকা রয়েছে, যে পতাকার মাধ্যমে তারা মূলত কালেমা লিখে রেখেছেন। সেই কালেমার মাধ্যমে তারা ইমাম হুসাইন অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি তাকে কিন্তু স্মরণ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঢোল বাদ্য দিয়ে, নানান বাদ্যযন্ত্র দিয়ে এই মুহূর্তে কিন্তু স্মরণ করা হচ্ছে ইমাম হুসাইনকে। আপনি যদি আমি পিছনে দেখাই, মিছিলটি কিন্তু অনেক পিছনে রয়েছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম সবার জীবনেই কিন্তু এই 10ই মুহররম খুবই গুরুত্ব বহন করে এবং প্রত্যেকের জীবনেই কিন্তু এই 10ই মুহররমে বিভিন্ন ঘটনা ঘটেছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, সেই মুজাবিয়া অর্থাৎ সেই মুজাবিয়া যখন খলিফা হিসেবে ঘোষণা করা হয় তারপরেই কিন্তু মূলত 62 হিজরিতে তখন পঞ্চম খলিফা নির্বাচিত হয় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তখন কিন্তু অপর একটি অংশ হযরত মুয়াবিয়া, তিনি কিন্তু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 মাস খেলাফত পরিচালনা করতে দিয়েছিলেন। এরপরেই মূলত তাদের মধ্যে নানা অনৈক্য এবং নানা কুফল ও যুদ্ধের বিভীষিকাময় একটি অবস্থা তৈরি হওয়ার পরেই কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়াকে পুরোপুরি ক্ষমতা হস্তান্তর করেন এবং তার সাথে যে বিষয়টি চুক্তি ছিল যে তিনি মারা যাওয়ার পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ক্ষমতা স্থলাভিষিক্ত করা হবে। কিন্তু আমরা কিন্তু যদি ইতিহাস ঘিরে দেখেছি, তখন কিন্তু যখন ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছিলেন, তিনি কিন্তু মারা যাওয়ার আগেই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ ক্রিয়ায় হত্যা করা হয়েছিল। এবং তারপরে যখন হযরত মুয়াবিয়া এর কিছুদিন পর মারা যায়, তখন যে কথাটি ছিল হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ক্ষমতা দেওয়ার কথা ছিল তা কিন্তু দেওয়া হয়নি। তখন মুয়াবিয়ার যে ছেলে তাকেই কিন্তু এই ক্ষমতায় হস্তান্তর করা বসানো হয়েছিল। এবং তারপরে আমরা যদি আপনাকে একটু সেই ইতিহাস থেকে আরেকটু তথ্য জানিয়ে দেই, যখন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফায় আসেন, তখন কিন্তু সেই যে একটি
সাগর রয়েছে, সেই সাগরের তীরে কিন্তু তখন যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার বয়স 54 বছর 6 মাস 15 দিন, তখন কিন্তু তাকে সহ তার পুরো পরিবারকে সেই সাগরের পাশে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয় এবং শহীদ করা হয়। তো তো বুঝতেই পারছেন শফিক, সেই তারপর থেকে অর্থাৎ সেই 62 হিজরির পর থেকেই এখন চলছে 1438 হিজরি। এর মধ্যে কিন্তু পুরো সময় জুড়ে আমরা দেখেছি শিয়া সম্প্রদায় সহ বিভিন্ন ধর্মের মানুষ, ধর্মাবলম্বীরা তারা কিন্তু এই দিনটি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে স্মরণ করে মাতম করে তাকে কিন্তু স্মরণ করে থাকেন। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মিছিলটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে এবং এই মিছিলে এই মুহূর্তে কি পরিমাণ লোক অংশগ্রহণ করছে সেটা কিন্তু আমরা আসলে আপনাকে নির্দিষ্ট করে বলতে পারবো না। তবে আমরা ধারণা করছি এখানে কিন্তু কম করে হলেও 4 থেকে 5 হাজার মানুষ অংশগ্রহণ করছে এবং এরা কিন্তু সবাই যে শিয়া সম্প্রদায় সেটিও কিন্তু বলা যাবে না। সাধারণ মানুষ রয়েছে, সুন্নি সম্প্রদায়ের মানুষও রয়েছে এবং সবার হাতে যে বিষয়টি আপনি দেখছেন যে বাম পাশ এবং ডান পাশে, এবার আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে এবং বাম পাশে কিন্তু লাল এবং সবুজের যে পতাকা কালেমা সম্বলিত লেখা রয়েছে, সেই পতাকা নিয়ে কিন্তু তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এখানে কিন্তু শুধু পুরুষরা না, আমরা দেখেছি মহিলা সহ বৃদ্ধ, যুবক, শিশু, কিশোর সবাই কিন্তু এই তাজিয়া মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। তো শফিক, আমাদের সহকর্মী তরিকুল আছেন খুলনায়, আমরা জানতে পেরেছি খুলনায় ইতিমধ্যে তাজিয়া মিছিল শুরু হয়ে গিয়েছে। খুলনার যারা শিয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা সে মিছিল শুরু করেছে। আমরা একটু খুলনা থেকে ঘুরে আসতে চাই তরিকুল ইসলামের কাছ থেকে। তরিকুল, ধন্যবাদ রাকিব। এই মুহূর্তে খুলনার যে ডাকবাংলা মোড় এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে তাজিয়া মিছিল নিয়ে, নিশান নিয়ে ইতিমধ্যে ফেরিঘাট মোড় থেকে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা মোড়ে ইমাম বাড়া যেখানে অবস্থিত সেখানে তারা উপস্থিত হয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইয়া হোসেন ধ্বনিতে তারা মুখরিত করে তুলেছে এলাকা এবং গোটা এলাকায় কিন্তু এখন এই পবিত্র আশুরাকে ঘিরে অন্যরকম একটি পরিবেশ এবং অন্যরকম একটি অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নিশান নিয়ে সেখানে তাদের যে আনুষ্ঠানিকতা, নিশান সেখানে স্থাপন করছেন এবং নিশান হাতে নিয়ে তারা মিছিল করে এসে ডাকবাংলার মোড়ে যে ইমামবাড়া সেখানে তারা এটাকে স্থাপন করেছে এবং তাদের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা কিন্তু তারা এই মুহূর্তে তারা সম্পন্ন করছেন। তো একটু বলে রাখি যে আপনারা জানেন যে আজকে 10ই মহররমের গুরুত্ব ইসলামের দৃষ্টিতে মুসলমান সম্প্রদায়ের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ সে বিষয়টি সকলের আসলে জানা। তারপরও বলতে হয় যে এই দিনটা হাদিস এবং কোরআনের আলোকে আমরা যেটি বলতে পারি যে এই দিনটাতে যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছিলেন কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করেছিলেন এবং সে কারণে কিন্তু ইসলামের দৃষ্টিতে ইসলাম এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু সেই যুদ্ধটা ছিল, যে কারণে কিন্তু ইসলামের দৃষ্টিতে এই দিবসটি খুবই গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি ইসলাম হাদিস এবং কোরআনে যেটি উল্লেখ আছে যে এই দিনটাতেই পৃথিবীতে কিয়ামত হবে এবং এই দিনটা পৃথিবী এর বাইরে আরো কিছু ঘটনাবহুল ইসলাম ধর্মের ঘটনাবহুল বেশ কিছু ঘটনা কিন্তু এই ঘটেছিল। আর দর্শক, আমরা শিয়া সম্প্রদায়ের যে 10ই মহররম অর্থাৎ আশুরা উপলক্ষে যে তাজিয়া মিছিল হচ্ছিল সেই সব খবরাখবর জানছিলাম। ঢাকা থেকে জানাচ্ছিলেন আমাদের 3 জন সহকর্মী ওমর ফারুক, মাহমুদ রাকিব এবং জুনায়েদ আল হাবিব, এবং পাশাপাশি রাজশাহী থেকে জানাচ্ছিলেন রাকিবুল হাসান, এবং শেষ আমরা দেখছিলাম খুলনা থেকে আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম, তিনি আমাদেরকে তাজিয়া মিছিলের খবরাখবর জানাচ্ছিলেন। আরবি শব্দ আশরুন তথা 10 শব্দটি থেকে আশুরা শব্দের উৎপত্তি। মহররম মাসের 10 তারিখকে সম্মানিত বলে পবিত্র আশুরা বলা হয়। এই দিনটি আসমানি কিতাব সমূহের অনুসারীদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। আর 10ই মহররম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার পরিবারের সদস্যরা কারবালা প্রাঙ্গণে শহীদ হন। তাই মুসলিম দুনিয়ায় এই দিনটি বিশেষ মোনাজাত, আবার কেউ কেউ মাতমের মাধ্যমে পালন করে থাকেন। দিনটির তাৎপর্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এমআর আমিন।
ইসলামের ইতিহাসে 61 হিজরি তথা 680 খ্রিস্টাব্দের 10ই মহররম। ওই দিনই ইরাকের কুফা নগরীর অদূরে ফোরাত নদীর তীরবর্তী কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার ও সঙ্গী সহ 72 জন। করুণ এই ঘটনাকে কেন্দ্র করে দিনটিকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করেন সারা বিশ্বের মুসলমানরা। 30,000 সৈন্য ছিল ইয়াজিদের সাথে, আর হযরত ইমাম হোসেনের সাথে 70 থেকে 72 জন লোক ছিলেন। একটি অসম যুদ্ধ হলো এবং সেখানে সেই মজলিসে শূরা ভিত্তিক যে গণতন্ত্রের পতন হলো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর জীবনেই 10ই মুহররম ঘটেছে কোনো না কোনো তাৎপর্যপূর্ণ ঘটনা। তাই শুধু মুসলিম নয়, ইহুদি খ্রিস্টান সহ সব নবীর অনুসারীদের কাছে দিনটি তাৎপর্যপূর্ণ। হযরত আদমের বেহেশত ছেড়ে পৃথিবীতে অবতরণের পর তওবা কবুল, হযরত মূসার ফেরাউনের কবল থেকে মুক্তি, হযরত ঈসার জন্ম ও আকাশে তুলে নেয়া এদিনই ঘটে। আইয়ুব নবীর কুষ্ঠরোগ থেকে মুক্তি ও ইউনুস নবীর মাছের পেট থেকে মুক্তি, হযরত সুলাইমানের সিংহাসন ফিরে পাওয়া ও ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের অগ্নিকুণ্ড থেকে নিষ্কৃতির ঘটনাও এই দিনেই ঘটে। শিয়া বলি, সুন্নি বলি, সকল মুসলমানরাই এই দিনটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকে। মহরমের রোজাটা ইহুদিদের আগে ফরজ ছিল, এই জন্য ইহুদিদের কাছে তাৎপর্য। আর তাছাড়া হাদিসে এসছে যে এই মহরমে 10ই মহররম আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছিলেন। এই দিনটিকে ঘিরে শিয়া মুসলিমরা মাতম করে থাকেন, তবে সুন্নি মুসলিমরা নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটিকে পালন করে থাকেন। আমাদের সুন্নি যারা আমরা আছি, আমাদের কাছে এটা নিষিদ্ধ, কিছুতেই মাতম করা যাবে না, এমনকি কোনো উৎসবও করা যাবে না। ইসলামের দৃষ্টিতেও এই ছুরি টুরির সাথে সুখের কোনো সম্পর্ক নেই। শুধু শোক পালন নয়, সর্বোচ্চ ত্যাগের শিক্ষার উদাহরণ হতে পারে এই দিনটি, এমনটাই মনে করেন ইসলামী বিশ্লেষকরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। পুলিশের কার্যকর ভূমিকার কারণে যশোরে তালিকাভুক্ত জঙ্গিরা একে একে আত্মসমর্পণ করছে। তবে এরা যে জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ছিল তা ঘুণাক্ষরে জানতে পারেনি পরিবার, স্বজন ও প্রতিবেশীরা। পুলিশ তৎপর হওয়ায় বছরের পর বছর তাদের গোপন কার্যক্রম সবার সামনে প্রকাশ হয়। আত্মসমর্পণকারীদের ভাষায় মেধাবী শিক্ষার্থীদের টার্গেট করে অতি গোপনে চলত এই কার্যক্রম। পুলিশ বলছে, যারা আত্মসমর্পণ করবে কেবল তারাই সরকার ঘোষিত আইনি সুবিধা পাবে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য এবং আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি দেশে ঘটে যাওয়া টার্গেট কিলিং, গুলশান ও শোলাকিয়ার হামলার ঘটনার পর জঙ্গিবাদীদের শনাক্ত ও আটক করতে কাজ শুরু করে পুলিশ বাহিনী। তারই ধারাবাহিকতায় যশোর পুলিশ প্রশাসন 2 দফায় সন্দেহভাজনদের তালিকা প্রকাশ করে, পাশাপাশি তাদের আটকে বাড়ি বাড়ি অভিযান শুরু করে। এর ফলে সবার সামনে আসে যশোরে 2 বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির। পুলিশের অব্যাহত অভিযান ও চাপে আগস্ট মাসে 2 দফায় 4 জন জঙ্গি আত্মসমর্পণ করে। এরপর চলতি মাসের 3 তারিখ আত্মসমর্পণ করে একই পরিবারের 3 জন। যার মতন শেষে আমরা থাকি এখানে, তারপরে মাঝে এই সমস্ত আমরা শুনেছি, আমরা জানি না যে ওরা এই ধরনের কাজ বাজ করে। ধর্মীয় খুব ভালোভাবে করতো, ওদের বাসায় পদ্মাভাবে চলতো, ওদের বাসায় কে আসতো না তো এটা আমরা জানি না সঠিক। যখন পুলিশ আসে বাসায় তখনই আমরা জানতে পারি যে আমাদের ছোট ভাই রাহান এটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে জড়িয়ে পড়েছে। যেদিন প্রথমে পুলিশ বাসায় খুঁজলো, ও সেই দিন ওর মার বললো, মা তুমি আমার আত্মসমর্পণ করে দাও। অতি গোপনে আলাপচারিতা ও আড্ডার মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীদের দলে ভেড়ানো হতো বলে জানিয়েছে আত্মসমর্পণকারীরা। হিজবুত তাহরীরের সজল পাশা এবং রায়হান এনাদের সাথে পরিচয় হয় এবং সেইখানে তারা ধর্মের কিছু কথা বলতো এবং ভালো অনেক কিছু কথা বলতো, সেটা শুনে আর কি উদ্বুদ্ধ হয়। তারা আমাকে তাদের সংগঠনের ভিতরে অ্যাড করার জন্য বিভিন্ন বই পুস্তক এবং বিভিন্ন ইসলামিক ভালো ভালো কথা এবং এগুলো বলে আমাকে তাদের সংগঠনে জড়ানোর চেষ্টা করে। তবে পুলিশ বলছে জঙ্গিবাদীদের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে তারা। ফলে যারা আত্মসমর্পণ করবে কেবল তারাই সরকার ঘোষিত আইনি সুবিধা পাবে। যে 7 জন আমাদের আত্মসমর্পণ করেছে তারা আইনগতভাবে তাদের সুবিধা যেটুকু পাওয়ার যোগ্য আমরা সেটুকু বিবেচনা অবশ্যই করব। অন্যদিকে পুলিশের যে জিরো টলারেন্স নীতি জঙ্গিবাদ নির্মূলে সেটা কিন্তু অব্যাহত থাকবে। যশোর পুলিশের পক্ষ থেকে গত 24 জুলাই ও 6 সেপ্টেম্বর 2 দফায় 16 জন সন্দেহভাজন জঙ্গির তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে একজন নিজেকে নির্দোষ প্রমাণে সক্ষম হয়েছে আর আত্মসমর্পণ করেছে 7 জন। সময় সংবাদ,
যশোর। সময় সংবাদে আরো থাকছে। সিস্টেম জটিলতায় চট্টগ্রাম বন্দরে এখনো চালু হয়নি ডোর টু ডোর কন্টেইনার ডেলিভারি পদ্ধতি, নিরাপত্তা ঝুঁকিতে বন্দর, অফ ডকগুলোর সক্ষমতা বাড়ানোর তাগিদ। গাজীপুরের টাম্পাকো ফয়েলস কারখানায় আগুনের ঘটনায় মাসব্যাপী চলা উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন 9 জন। প্রিয়জনের সন্ধান এমনকি মরদেহও খুঁজে না পাওয়ায় পরিবারগুলো দিন কাটাচ্ছেন চরম অনিশ্চয়তার মধ্যে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও তাদের দাবি এক্ষেত্রেও হয়রানির মুখোমুখি হতে হচ্ছে তাদের। তাহিয়া রুবায়াত অপলার রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। ভয়াবহ আগুন পুড়িয়ে দিয়েছে সব স্বপ্ন। জীবিত ফিরে না পেলেও আশা ছিল এই বুঝি প্রিয় মানুষটির মরদেহ খুঁজে পাওয়া যাবে। কিন্তু দীর্ঘ 1 মাস ধরে চলা উদ্ধার অভিযানে শুধু প্রতীক্ষাটা দীর্ঘতর হয়েছে। সোমবার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করার পর আশার দীপও নিভে গেছে। 8 বছরের তৃতীয় শ্রেণী পড়ুয়া শিশু নাহিদ জানে না প্রিয় বাবাকে আর খুঁজে পাবে না কোনোদিনই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নাহিদের মা নুরুন নাহার এখন দিশেহারা। উদ্ধার অভিযান সমাপ্ত হলেও এখনো নিখোঁজ রয়েছে 9 জন। প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তার কথা বলা হলেও নিখোঁজদের পরিবারের দাবি আজও কোনো সহায়তা পায়নি। সরকারের পক্ষে গেতে আমরা কোনো টাকা পয়সা পাইনি। যত মানুষই দেখো কিন্তু স্বামীর মতন তো আর কেউ দেখবো না। তো ওনারা বলছে আপনারা কি নিয়ে আসছেন, পরে আমি বললাম যে উনি তো নিখোঁজ আছে, তো বললো যে নিখোঁজের তো আমরা নিচ্ছি না। তবে জেলা প্রশাসকের দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। মৃতদেরকে 20,000 টাকা এবং আহতদের 10,000 টাকা আমরা চিকিৎসা দেই। যারা বলেছিলেন যে তাদের লোকজন খুঁজে পাচ্ছেন এবং আহত তাদেরকেও 5,000 টাকা আমরা দেই। টাম্পাকো দুর্ঘটনায় সব মিলে 39টি মরদেহ উদ্ধার করা হয়। আহত 36 জনকে দেয়া হচ্ছে চিকিৎসা। সুস্থ হয়ে অনেকে বাড়ি ফিরে গেলেও নিখোঁজ 9 জনের পরিবার দিন কাটাচ্ছেন বেদনা আর অনিশ্চয়তার বেড়াজালে। দুর্ঘটনার পর কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হলেও কোনো রিপোর্ট পাওয়া যায়নি এখনো। আগুন অনেক আগেই কেড়ে নিয়েছে জীবনের শেষ অবলম্বনটুকু। স্বজন হারানো এই মানুষগুলো এখন বেঁচে আছেন নতুন স্বপ্নের আশায়। তবে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা পেলে তা অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করছেন তারা। তাই তো প্রিয়জন হারানো এই পরিবারগুলোর এখন অপেক্ষা জীবনটাকে একটু গুছিয়ে নেয়ার। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, গাজীপুর। ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় আজ থেকে 2 নভেম্বর পর্যন্ত 22 দিন সাগর নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময় ইলিশ পরিবহন, মজুদ এবং বাজারজাত করা যাবে না। আর মা ইলিশ রক্ষায় পাহারায় রয়েছে প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ড। তবে জেলেদের উপার্জন বন্ধ থাকায় এই সময় সরকার জনপ্রতি 20 কেজি করে চাল বরাদ্দ করেছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আন্ধারমানিক নদীর মোহনায় ও দশমিনা উপজেলার তেতুলিয়া নদীতে ইলিশের প্রজনন ক্ষেত্র রয়েছে। মা ইলিশ রক্ষায় আগামী 22 দিন এসব নদীতে মাছ ধরতে পারবেন না জেলেরা। এ সময় সরকারি সহযোগিতার আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। যদি মাছ ধরতে পারি তাহলে খাইতে পারি, যদি না ধরতে পারি তাহলে তো খাইতে পারি না। যদি 20 কেজি চাল সরকার আমাদেরকে দেয় তাহলে আমরা জেলেরা আনন্দিত। মা ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে এই জন্য ইলিশ ধরা, পরিবহন, ক্রয় বিক্রয় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সময় আইন অমান্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোলায় নিষেধাজ্ঞার সময় নিয়মিত 14টি স্টেশনের পাশাপাশি অস্থায়ীভাবেও কিছু স্টেশন থাকছে কোস্টগার্ডের। এ সময় মা ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের সহযোগিতায় র্যাব, কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করবে। আমরা যদি শতভাগ এই কার্যক্রম বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা আশা করি যে এবছর যে উৎপাদন হয়েছে তার চেয়ে অনেক বেশি আমরা উৎপাদন আগামী বছর পেতে পারি। বিভিন্ন টহল পরিচালনা করা হবে দিনে এবং রাতে, যাতে কোনোভাবেই মা ইলিশ কেউ ধরতে না পারে। বরগুনা ইলিশ প্রজনন মৌসুমে প্রায় 34,000 জেলে পরিবারকে সরকার থেকে 20 কেজি করে চাল দেওয়া হবে। তবে সহযোগিতার পুরোটা পাওয়া নিয়ে শঙ্কায় আছেন জেলেরা। যেহেতু এই সময়ে জেলেদের হাতে কোনো কাজ থাকবে না, ফলে মানবিক কারণে সরকার তাদেরকে ভিজিএফ চাল সহায়তা প্রদান করেছে। ইতিমধ্যে আমরা উপজেলা নির্বাহী অফিসারদের অনুকূলে সেই বরাদ্দ দিয়ে দিয়েছি। 20-25 কেজি চাল যে আসে স্যার আইলে আমরা পুরোটা পাই না। 5 কেজি 10 কেজি এরকমের দেয়। এই পরিমাণটা যদি সরকারি লোক দিয়েই দেয় তাই জালিয়ারা পাইবে, আর না হলে মেম্বার চেয়ারম্যানের দিলে পাইবে না। এদিকে চাঁদপুরে ইলিশ রক্ষা কর্মসূচি সফল করতে সকাল থেকেই জেলেরা নৌকা নিয়ে নদী তীরে ফিরতে শুরু করেছেন। মা ইলিশ রক্ষায় গত বছর সাগর নদীতে 15 দিন মাছ ধরা নিষেধ থাকলেও এবার তা বাড়িয়ে 22 দিন করেছে সরকার।
ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আজ 10ই মহররম, পবিত্র আশুরা। হোসেনি দালানের ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল শুরু, হাজারো মানুষের অংশগ্রহণ। পুলিশি তৎপরতায় যশোরে একে একে তালিকাভুক্ত জঙ্গিদের আত্মসমর্পণ। মেধাবী শিক্ষার্থীদের টার্গেট করে গোপনে চলত কার্যক্রম। গাজীপুরের টাম্পাকো কারখানায় উদ্ধার অভিযান সমাপ্ত হলেও এখনো নিখোঁজ নয়। চরম অনিশ্চয়তায় প্রিয়জন হারানো পরিবারগুলো। ঢাকা ও আশেপাশের শীতপাঞ্চলে গ্যাস সংকট চরমে। ব্যাহত হচ্ছে উৎপাদন, রপ্তানি আদেশ বাতিল সহ নানামুখী সংকটের আশঙ্কা ব্যবসায়ীদের। এবং ভারী বৃষ্টিতে ভেস্তে যাবার আশঙ্কা। দেশের মাটিতে টাইগারদের টানা 7ম সিরিজ জয়ের স্বপ্ন। চট্টগ্রাম সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি এবং এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।